আমাদের দেশে গৃহপালিত পাখিগুলোর মধ্যে কবুতর সবচেয়ে বেশি জনপ্রিয়। বেশিরভাগ ক্ষেত্রে কবুতর পালন করা হয় এর বাহ্যিক সৌন্দর্যগত দিকগুলোর কারণে। তাছাড়া শোনা যায় প্রাচীনকালে রাজা বাদশারা বিভিন্ন বার্তা প্রেরণের জন্য বার্তা বাহক হিসেবে কবুতরকে ব্যবহার করতেন। সেই সাথে সারা বিশ্বে কবুতরকে বিবেচনা করা হয় শান্তির দূত হিসেবে। কেন শান্তির দূত হিসেবে ব্যবহার করা হয় এটা জানেন? তার কারণ হলো, ধরেন আপনি কোনো বিষণ্ণতায় ভুগছেন কিংবা আপনার কোনো কারণে মন খারাপ হতে পারে, নানান ধরনের জটিলতা আমাদের জীবনে আসে, কিন্তু কবুতর এমন একটি পাখি যাকে লালন পালন করলে আপনি বাণিজ্যিকভাবে যেরকম সফল হতে পারবেন, ঠিক তেমনি দেখবেন আপনার সমস্ত বিষণ্ণতার সমস্ত মন খারাপ দূর হয়ে গিয়েছে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার চারিপাশে শান্তির দূতেরা, অর্থাৎ কবুতরের অসংখ্য এখানে শেড রয়েছে এবং বিভিন্ন জাতের কবুতর রয়েছে। আর যিনি এই খামারটি গড়ে তুলেছেন তার সাথে তো আমরা কথা বলবো এবং তার কাছ থেকে শুনবো যে তিনি কিভাবে সফল হলেন এবং কিভাবে এগুলো রক্ষণাবেক্ষণ করছেন। দুই জোড়া কবুতর দিয়ে আমি শুরু করি। প্রথম আনকমন বলতে যেটা, সেটা আপনার হাতে আছে। এটা ইউরোপেও আছে কিনা আমার জানা নেই। কবুতর দেখলেই আমি বুঝতে পারি যে কার কি সমস্যা আছে কিনা। কখনো কবুতরে ভ্যাকসিন করি না, শতভাগ সফল। সর্বনিচে ধরেন 1000 টাকা, এখন সর্বোচ্চ ধরেন আমি যে আপনাকে হাঙ্গেরিয়ান হাউস গুলো দেখাইছি 2 লক্ষ টাকার উপরে 4-5টা কালারের থেকে আসছে, যেগুলো আমাদের বাংলাদেশে এখনো মনে হয় কারো কাছে নেই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি। আপনার পুরো নামটা একটু শুনবো। আমি মোহাম্মদ কবির খান। আচ্ছা ভাইয়া, আপনার এখানে এসে এত মন ভালো হয়ে গেল যে এত সুন্দর সুন্দর কবুতর আমি দেখছি। অনেক অনেক প্রজাতিও আছে নিশ্চয়ই, আমি সেগুলোর নামও জানি না। তো আপনি একটু আমাকে বলেন যে আপনার এখানে কি কি জাতের কবুতর রয়েছে? আমার এখানে আছে হাঙ্গেরিয়ান হাউস পিজন, শোকিং, ফ্রান্স মুন্ডিয়ান, পোমারিয়ান পোটার, আরো বিভিন্ন জাতের কবুতর এখানে আছে। এই যে আপনি এতগুলো জাতের নাম বললেন, আমি তো নিজেও এই নামগুলো শুনিনি, মানে খুবই আনকমন। তো আপনার এখানে সবথেকে আনকমন জাত কোনটা এবং কোনটা সবচেয়ে বেশি দামি? আনকমন বলতে যেটা, সেটা আপনার হাতে আছে। এটা ইউরোপেও আছে কিনা আমার জানা নেই। যারা ইম্পোর্ট করে ওদের মুখ থেকে শুনেছি যে এই কবুতরগুলা এখনো ইউরোপেও নাই। এটা নিয়ে আমি অনেক দিন যাবত আপনার মিউটেশন করে এই জাতগুলো বের করেছি। আমি কিনেছিলাম যখন ইম্পোর্টের এক পেয়ার মাল, সেটা অন্য কালার ছিল। এটা ছিল আপনার মাক্সি কালার হাঙ্গেরিয়ান হাউস এবং কালো। ওটার সাথে মিউটেশন করে বিভিন্ন ভাবে 4 বছর যাবত এর পিছনে সময় দিয়ে তারপরে আপনার এই কালারটা আসছে এবং খুবই আনকমন কালার। ভাই এখানে অনেকগুলো কালারের শেড দেখতে পাচ্ছি। 4-5টা কালারের থেকে আসছে, যেগুলো আমাদের বাংলাদেশে এখনো মনে হয় কারো কাছে নেই। আর আমি এগুলো এখনো বিক্রি করিনি কারো। আমার আসলে মনে হয় এটা আমি কোথাও দেখিনি, আপনার এখানে এসে প্রথম দেখলাম। এবং এত এত কালার ভেরিয়েশন। আপনার হাতে যেটা আছে এটা কি একই জাতের? একই জাতের। এটা আপনার এক কালার, আর এটা হলো এই মাথায় সাদা, পায়ে সাদা, ডানা সাদা, এই কারণে এটার নাম আমরা বলি বোলহেড হাউস। ওরা কি বেশ শান্ত স্বভাবের নাকি? মানে বেশ চুপচাপ আছে, খুব শান্ত। বেশি ধরা হয় না তো, এই কারণে আপনাকে সাথে অতটা অ্যাডজাস্টটা, এই কারণে আপনাকে একটু ভয় পাচ্ছে। বেশ অনেকগুলো জাতের কবুতর দেখলাম এবং আপনার কথা শুনে বুঝলাম যে আপনি বেশ এক্সপেরিমেন্ট করেন ওদেরকে নিয়ে। কারণ অনেকগুলো আপনি দেখালেন যে ভেরিয়েশন আছে কালারের, যেগুলো সচরাচর কিন্তু আমরা দেখি না। তো এই যে একটা নেশা, আসলে এটা শুরু কিভাবে হয়েছিল? কারোর কাছ থেকে কি দেখে আপনি উৎসাহিত হয়ে খামার করেছেন, নাকি শখে বসে একটু পালতে পালতে এখন বাণিজ্যিকভাবে হয়ে গেছে? আসলে শখের থেকেই শুরু। আমি ছোটবেলার থেকেই পশু পাখির উপরে অনেক নেশা। গাছে উঠে আমি পাখির বাচ্চা ধরতাম। তারপরে ক্লাস 3-4 যখন পড়ি তখন থেকে মনে করেন এই কবুতরের নেশা আসলো। তো আমাদের এই ঘরটা দেওয়ার সময় মিস্ত্রি বললাম, ভাই আমি তো কবুতর পুষবো, আমার একটা খুব বানাইতো। তাই ভাই বললো কি, তোমার আব্বার কাছ থেকে মানে খালুর কাছ থেকে অনুমতি নিতে হবে, নাহলে আমারে বকবে। আমি বললাম যে বকাবাজি না, আমি আপনার সাথে স্কুল থেকে এসে কাজ করে দেবো, আপনি সন্ধ্যার পরে আমার এই খুব বানাই দেবেন। তো আমাদের গ্রামে টোটাল
এরিয়ার ভিতরে 2 জন কবুতর পালতো, তো 10-12 জোড়া করে কবুতর। মার কাছে এসে অনেকবার রিকোয়েস্ট করছি, মা তারপরে আমাকে মনে হয় 25 টাকা দিল, আমি 2 জোড়া কবুতর কিনলাম। সেটা কত সালে? সেটা হয়তো 89-90 এরকম হবে, অতটা খেয়াল নাই, 90 এর ভিতরে হবে। আচ্ছা। তো মা আমারে ওই টাকা দিলে আমি 2 জোড়া কবুতর কিনি। 2 জোড়া কবুতর দিয়ে আমি শুরু করি প্রথম। তো তখন আমার 2 জোড়া কবুতর দিয়ে প্রায় 50 জোড়া কবুতর হয়ে গেল প্রায় 1 বছরের আগেই। মাশাআল্লাহ। তো কবুতরের বাড়ি ঘর যখন ভরে গেল তখন আব্বা খালি বলে আমার এই সরিষা টরিষা খায় ফেলা, এগুলো পালে অনেক সময় অনেক রাগারাগি করতো। পড়াশোনা করতাম তখন থেকে সেই নেশা, সেই শখের থেকে যে শুরু করতে করতে এখন তো ব্যাপক আকার হয়ে গেছে। এখনো অনেকেই বকে, তারপর আমি এই নেশা আর ছাড়তে পারি না, কারণ আমার সবারই তো একটা নেশা না একটা নেশা থাকে। ছোটবেলা থেকে আমার এই একটা নেশাই, ছোটবেলা থেকে একটা ভালো লাগা থেকে তারপর নেশায় পরিণত হলো এবং এটাকে এখন আপনি পেশা হিসেবে বেছে নিয়েছেন। এটা কিন্তু খুব কম মানুষই সাহস করতে পারে। আসলে এটার থেকে আমি আসলে যা পেয়েছি এটা বলার মতো না। এটা থেকে আমি যতটুকু পরিস্থিতি, যতটুকু সম্মান এর থেকে পেয়েছি, মোটামুটি আমাদের এলাকার বড় শিক্ষিত ছেলেরাও এত দূর সম্ভব হয়নি। তো আমার এটা যে উদ্যোগ, আমি এটার থেকে গরু পুষতাম, গরু ছিল প্রায় 18-20টা গরু। তো গরু বিক্রি করে বছর 3 আগে মানে 21 সালে কানাইপুরে একটা জায়গা রাখছি। ওই তখন আমার অনেক ওখানে টাকা ইনভেস্ট হয়ে যাওয়ার পরে তো দ্বিতীয় লকডাউনে আমার কবুতরের বাজারটাও বলতে গেলে কি অনেকটাই কমে গেছে। তো ওইভাবে আগের মতো কিনা বেচাও নাই, কারণ একটু আপাতত স্বাভাবিক হলে আমি আর কি আবার কিছু করতে পারবো। তো চাকরির পিছনে না দৌড়ায় আপনার গরু ছাগল এই কবুতর এগুলো পাললে পরিচিতি আছে, টাকা আছে, সম্মান আছে, সবই এর ভিতরে আছে। আপনার তো ওই নেশাই বললো যে আপনাকে খেয়েছে, কিন্তু আসলে খাইনি, আপনাকে আরো গড়ে তুলেছে। তো আমি এরকম শুনেছি বা দেখেছি অনেকে যারা ধরেন কবুতর পালে একদম নেশায় বুঁদ হয়ে যায়, তারা কিন্তু বিভিন্ন আরো দেখা যাচ্ছে পড়াশোনা করে না বা দুষ্টুমি করে বেড়ায়, এক কথায় বাদরের মতো আচরণ করে। আপনার কি মনে হয়? আপনার এটা পুরোটাই ভুল। এটা কারণ হলো কবুতরের নেশাটা এমনই একটা নেশা, আপনার বাইরের যত খারাপ নেশা থেকে এটা আপনাকে বিরত রাখবে। আপনি ঘরে আসলে পৃথিবীর কোনো টেনশন আপনার মাথায় কাজ করবে না। এরা যখন ডানা ঝাপটায়, এরা যখন খানা খায়, এদেরকে হাতে নিলে মনে হয় কি আর একটার পর একটা খালি আদর করতেই থাকি। আর এই জন্যই আপনি অন্য কিছুর পিছনে না ছুটে কবুতরের খামার গড়ে তুলেছেন এবং আপনি শতভাগ সফল, কি বলেন? জি, আমি শতভাগ সফল আলহামদুলিল্লাহ। আমি কবুতর থেকে সম্মান, ভালোবাসা এবং এখানে আসলে আমি যে তৃপ্তি পাই সেটা আমি অন্য কোথাও যাই তৃপ্তি পাই না। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগছে এবং আমার আরো বেশি আগ্রহ জন্মাচ্ছে যে আসলে এই যে এত ব্রিড আপনি নিজে এক্সপেরিমেন্ট করেছেন, এগুলো কিভাবে করলেন বা কিভাবে ওদের যত্ন আপনি করতে হয় সেই বিষয়ে শুনবো বিরতির পর। দর্শক, আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। অনেকেই শখের বশে তো কবুতরের খামার গড়ে তোলেন, কিন্তু সঠিক গাইডেন্সের অভাবে অনেকেই খেই হারিয়ে ফেলেন। আর আপনাদের জন্য এখন থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। আপনার এখানে কি একটা শেডই কবুতরের? আমার এখানে 2টা শেড। 2টা শেড আছে। তাহলে কতগুলো কবুতর আছে বললেন? 700 প্লাস কবুতর। 700 সব মিলে? আছে। তো এই যে এতগুলো কবুতর আসলে রক্ষণাবেক্ষণ করাটাও তো একটা বেশ সময়ের তো ব্যাপার আছে, সেই সাথে ধৈর্যের ব্যাপার। আপনি কিভাবে করছেন? আমার কাছে আসলে এগুলো এখন কিছু মনে হয় না। আমি সকালবেলা আসলে আমার ধরেন এভারেজে 2 ঘন্টার মতো লাগে খাবার পানি এগুলো দিতে। আমি সপ্তাহে একদিন পরিষ্কার করি। প্রত্যেকটা কবুতর প্রতিদিন সবসময় মানে এক পাশ থেকে আরেক পাশে দেখাশোনা করি, কারণ কবুতর দেখলেই আমি বুঝতে পারি যে কার কি সমস্যা আছে কিনা। এবং প্রত্যেকটা স্বাস্থ্য দেখে আমার মনে হচ্ছে আসলে ওরা কি ধরনের খাবার খায় যে এত স্বাস্থ্যবান, কারণ এক একটা দেখতে আমার মুরগির মতো সাইজ লেগেছে। আসলে এটা রহস্যটা কি? আসলে কবুতরকে তো পরিচর্যা ঠিক মতো করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঘর ভালো খানা দিতে হবে। আমি তো ধরেন মিক্সার খাবার 18-19 আইটেমের খাবার একসাথে মিক্সার করে তারপরে খাওয়াই। এই কারণে কবুতরগুলো আমার অনেক সুন্দর এবং সব সময় মানে আমার থেকে সুন্দর আর কি। কবুতরগুলো ভালো থাকলে আমি ভালো থাকি। হ্যাঁ, মাশাআল্লাহ আসলেই সুন্দর। এবং আপনি কি যে খাবারের কথা যেটা বললেন, ওটা কি কেনা খাবার খাওয়াচ্ছেন নাকি আপনি নিজে আলাদা কোনো খাবার তৈরি করে দিচ্ছেন? আমি কিনে তারপরে ওগুলো আবার এসে মিক্সার করে তারপরে রোদে শুকায় তারপরে খাওয়াই। কি ধরনের খাবার ওদের জন্য বেশি উপকারী? ওদের জন্য ধরেন আপনার ছোলা, ডাবরি, তারপরে সূর্যমুখীর বীজ, কুসুম ফুল, বাজরা, পপকর্ন, হেন্টে বলে ওইগুলোরে, তারপরে আপনার সরিষা, তারপরে রেজা,
মানে সব মিলে আর কি ধরেন 18-19 আইটেমের খাবার একসাথে আমরা মিক্স করে তারপরে। অনেকে কিন্তু বলে যে কবুতর আসলে যারা পালে এই যে কবুতরের যে বিষ্ঠাগুলো হয় তো এখান থেকে কিন্তু অনেক গন্ধ আসে, কিন্তু আপনার এই খামারটা আমি দেখলাম যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এগুলো আসলে নিয়ম করে মানে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো থাকে? আমার ঘরে অনেক কবুতর, সেই হিসেবে গন্ধ কিছুটা হওয়ার কথা, কিন্তু আমার ঘরে কখনো গন্ধ হয় না, কারণ ফ্যান চলে, চতুর্থ সাইড খোলা, আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি অনেক খামারে গেছি, হয়তো 50-60 পিস কবুতর, কিন্তু তার ঘরে ঢুকতে মুখে মাস্ক লাগে বা দুর্গন্ধ দূরে চলে আসতে হয়, কিন্তু আমার ঘরে আমি সারাদিন থাকলে আমার কখনো গন্ধ অনুভব হয় না। এই যে আপনারা আসছেন, হয়তো গন্ধ পাইছেন কিনা আমি সঠিক জানি না, কিন্তু আমার কাছে গন্ধ মনে হয় না। কবুতরের ক্ষেত্রে কি ধরনের রোগ বেশ মারাত্মক এবং এটা ট্রিটমেন্টের জন্য আপনি কি করছেন? কবুতরের রোগ বলতে মৌসুমি কিছু রোগ আছে, ধরেন বর্ষা বাদলের দিনে ঠান্ডার সমস্যা হয়, তাপমাত্রা আপ ডাউন করে, এই গরম এই বৃষ্টি, সেই ক্ষেত্রে আপনার কবুতরগুলা কি যদি আপনার ভালো মানের খাবার, শুকনা খাবার খাওয়ানো যায়, ঘরটা ধরেন শেডটা সুন্দর পরিষ্কার রাখা হয়, তাহলে কবুতর মানে রোগ থেকে অনেকটাই আপনার 80% এখান থেকে সেভ হবে। আর অপরিষ্কার থাকলে ঘরের সাথে সেটা ভাব থাকলে, দুর্গন্ধ থাকলে কবুতর বেশিরভাগই আক্রান্ত হবে। আচ্ছা, মেডিসিনের যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে কি ধরনের রোগ প্রতিরোধ ওদের মেডিসিন মানে দেওয়া যেতে পারে? আসলে আমি কবুতর যতদিন ধরে পুষি, আমি কখনো কবুতরে ভ্যাকসিন করি না, ওষুধ খুব কম খাওয়াই। যখন দেখি যে এই কবুতরটা অসুস্থ অনুভব হইতেছে তখন ওর ডপিংটা আমি চেক করি যে কি অবস্থা ওর, তখন ওইটা দেখে তারপরে আমি ধরেন সাধারণ ট্রিটমেন্ট দেই, কবুতর সুস্থ। এবং আরও একটা ব্যাপার আমার জানার বেশ আগ্রহ রয়েছে, যেহেতু আপনি ব্রিডিং করাচ্ছেন, ব্রিডিং নিয়ে কাজ করছেন, তো অনেক সময় হয় না যে কবুতর আসলে ডিমটা দিচ্ছে অন্য একটা কবুতরের ঘরে ওই ডিমটা বা ওখান থেকে বাচ্চা ফোটানো হচ্ছে, এরকম কি কোনো প্রসেস আছে কিনা, বা ব্রিডিং করাতে গেলে কোন কোন বিষয়গুলো মেনটেন করতে হয়? অবশ্যই সেটা করতে হবে। ধরেন আপনার কিং কবুতরগুলা, ওরা ওদের নিজেদের বাচ্চা খুবই কম করে, কারণ ডিম যখন খোঁড়ার ভিতরে দেই তখন ওরা কিন্তু অনেক লাফায়, ওই ডিমগুলো ভেঙে ফেলায়। সেই ক্ষেত্রে আমরা ফোস্টারিং করি। ধরেন হুমা কবুতর আছে, ও ডিম পারছে আজকে, ধরেন হুমা আগামীকাল পারছে বা একদিন আগে পারছে, তখন ওই ডিমগুলা ধরেন ফোস্টারিং করি, ওকে একটা ওই ভুয়া প্লাস্টিকের ডিম দিয়ে ধরেন 10-12 দিন রাখি, তারপরে 10-12 দিন পরে ওইটা সরাই দিলে ও আবার ধরেন 15 থেকে 12 দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে। সেই ক্ষেত্রে পোস্টারিংয়ের দরকার আছে। বড় কবুতর যেগুলো আপনার কিং, তারপরে মুন্ডিয়ান, পোটার, সেগুলো পোস্টারিং করতে হয়। আর অন্যান্য কবুতর আপনার লাহোরি, তারপরে যে হাউস পিজন, জ্যাকোবিন, এগুলো আপনার নিজেদের বাচ্চা নিজেরাই করে। আর কালারিং যে ব্যাপারটা, যেমন আপনি দেখলাম যে আপনার এখানে যে কবুতরগুলো আছে বেশিরভাগই খুব ভেরিয়েন্ট কালার এসছে, এটা আসলে কারণটা কি? এই কালারটা আসলে কবুতর তো সব টাকা দিয়ে কিনতে হয়। কালার ধরেন কবুতর নিয়ে কাজ করলে আপনার কালার টাকা আর আপনার আরেকজনের কাছ থেকে সংগ্রহ করা লাগবে না। আপনি এই কবুতর নিয়ে কাজ করবেন, কালার মিউটেশন করতে 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 আপনি এক একটা কবুতরের কালার যখন আপনি ভেঙে দিবেন যে এর থেকে কি আসে, এর থেকে কি আসে, কালার ভেঙে আপনি বাচ্চা করবেন, দেখবেন যে এক একটা কবুতর থেকে আপনার 4-5টা কালার আপনার আসবে। কালার দুটি আপনি সেম কালার দেন, দুটোই কালো দেন, তাহলে সবই কালো আসবে। আর যখন আপনি কালোর সাথে লাল দিবেন, লালের সাথে সাদা দিবেন, এইভাবে করে আপনি কালার মিউটেশন করবেন, তখন একটা কালার থেকে আপনি অনেকগুলা কালার পাবেন। আচ্ছা, এই ক্ষেত্রে কি কোনো সাবধানতা অবলম্বন করতে হয়, যেমন ব্রিডিং এর ক্ষেত্রে যে আমি চাইলেই মানে এই জাতের সাথে ওই জাতের দিতে পারবো না, এরকম কি কোনো কিছু আছে? হ্যাঁ আছে। আপনার এক জাতের কবুতরই আপনি ধরেন আপনার হাউজের সাথে হাউজে দিতে হবে, আপনি যে কোনো কালারই দেন। আপনার পোটারের সাথে পোটার জোড়া দিতে হবে, সেটা আপনি যে কোনো কালারই দেন। কিন্তু এক জাতের কবুতর আর এক জাতের দিলে ওটা আপনার মিস্টেক হয়ে যাবে, ওটা না হবে কিং। ধরেন আপনি কিংয়ের সাথে আপনার মুন্ডি ধরা যাবে না, তখন আপনার মিস্টেক হয়ে যাবে, ওটা ঠিকই ধরা খেয়ে যাবে, তখন আর এগুলা ধরেন বাজারে বিক্রি হবে না, রিজেক্ট একটা কবুতর হয়ে যাবে। তাহলে ধরেন যদি কেউ শখ করে হোক বা বাণিজ্যিকভাবে হোক কবুতর পালন বা কবুতরের খামার করতে চায়, সেই ক্ষেত্রে তার কোন কোন বিষয়গুলো প্রধান মাথায় রেখেই খামারে এগিয়ে আসা উচিত? খামার যারা আপনার করতে চায় তাদের শুরুতে মনে করেন কবুতরের একটা সেট করতে হবে, তারপরে খাঁচা তৈরি করতে হবে। তারপরে যারা অরিজিনাল খামারি তাদের খামারে কবুতর কেনার উদ্দেশ্য না হলেও যায় তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে, কিভাবে সে কবুতরই করবে, প্রথম কিছু ধারণা নিতে হবে। আর অনেকে আছে কবুতরের সেট নাই, খাঁচা নাই, ওই বাজারে যায় 2 জোড়া কিনে এনে মনে করেন যে ওই খাঁচার ভিতরে কার্টুনের ভিতরে এইভাবেই করে, ওইভাবে পালা যাবে না। কবুতর পালতে হলে প্রথমে একটা ঘর করতে হবে, সুন্দর করে একটা ঘর তার সামর্থ্য অনুযায়ী সেইভাবে করবে, তারপরে খাঁচা তৈরি করে আপনার 2-4 জোড়া দিয়ে সে আস্তে আস্তে শুরু করবে। আমরা যেটা দেখি যে সোশ্যাল মিডিয়ার যুগ,
ইউটিউবে অনেক এরকম উদ্যোক্তারা আছে যারা একটা ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত খবর ছড়ায় যে কবুতর পালন আসলে কোনো করতে গেলে কোনো প্রশিক্ষণের দরকার হয় না, আপনি ইউটিউব দেখে শুরু করলেন বা ঝাঁপিয়ে পড়লেন শখে বসে, কিন্তু পরবর্তীতে যেটা হয় সঠিক জ্ঞান না থাকার কারণে অনেকেই কিন্তু আশাহত হয়ে যায় যে একটা শখ করে শুরু করলাম কিন্তু কবুতরগুলো মারা গেল। আসলে এটা নিয়ে আপনি কি মতামত দিবেন? সোশ্যাল মিডিয়ায় আসলে এইভাবেই বিভ্রান্তি যেটা বলছেন এটা সত্য, কারণ যারা নতুন উদ্যোক্তা ও তো কবুতর সম্বন্ধে জানে না, বুঝে না, তো ধরেন ইউটিউব দেখে অনেকে মনে করে যে এই কবুতরটা ভালো, একটা খামারের নিউজও পাইছে যে ধরেন সে ব্যাপারে সে কিন্তু ভালো কোনো কবুতর বা ব্রিডের যে একটা ধারণা ওর কিন্তু জানা নেই, ও কিন্তু বাজার থেকে কিনতেছে, ইউটিউবে ওটারে এডিট করে ছবিটা সুন্দর করে ভিউ ব্যবসা শুরু করে, ওকে মনে করেন যে 10 টাকার মাল ও 12 টাকা বিক্রি করে দিলে ও শেষ। কিন্তু ও তো জানতেছে না যে এই কবুতর যে কিভাবে ব্রিড করতে হবে বা এই কবুতরটা অরিজিনালি ব্রিড যে আসবে কিনা সেটা কিন্তু ও জানে না। আর যে নিবে সে কি করে বুঝবে? কম করে হলো 2-4-5টা খামারে আপনার ঘুরতে হবে, তাহলে আপনি একটা ধারণা নিয়ে তারপরে আপনি এক এক খামার থেকে এক এক জোড়া কবুতর নিলেন, সেক্ষেত্রে আপনার সবার সাথে একটা সম্পর্ক হলো। যখন আমার থেকে এক জোড়া কবুতর নেবেন তখন আমার সাথে সম্পর্ক হলো, ভাই আমার কবুতরটা তো সমস্যা, তা কী করা যায়? তখন আমি তার এই কবুতরটার সম্বন্ধে জানবো, তারপর তাকে একটা সুন্দর পরামর্শ দেবো। এই যে আপনার 30-31 বছর এক্সপিরিয়েন্স থেকে আমরা যা জানলাম, এটা আসলে ইউটিউব দেখে শেখা কখনোই পসিবল না। তো আপনার কাছ থেকে আরো যে জিনিসটা আমাদের জানার আছে সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা, যেটা আসলে যে কোনো ব্যবসার ক্ষেত্রে ভাবা উচিত। সেই বিষয় নিয়ে কথা বলবো, তবে সময় হয়ে গেছে বিরতি। RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, এই পর্যায়ে আপনাদের জন্য থাকছে কৃষি বাজার সেগমেন্ট। হ্যাঁ, যখন আপনি 30-31 বছর আগে প্রথম শুরু করেছিলেন তখন কি আসলে এই বাজার ব্যবস্থাপনা বা এই যে বাজারে বিক্রি করতে হবে এই বিষয়ে কোনো ধারণা ছিল কি? কোথায় বিক্রি করবো কি করবো ওই ধরনের ধারণা ছিল না। নেশা আমার মানে শখ যাচ্ছে আমি কবুতর পুষবো। তো তখন কবুতর লালন পালন করে যখন আমার বাড়িতে অনেক কবুতর হয়ে গেল তখন তো আসলে পালা সম্ভব না, খাদ্যর ব্যাপার স্যাপার আছে। তারপরে আমাদের বাজার ধরেন এখান থেকে 2.5 কিলো ভিতরে, তখন এখানে কবুতর বিক্রি হয় না, হাঁস মুরগি বিক্রি হয়। খোঁজ নিলাম যে ফরিদপুর হাটে কবুতর বিক্রি হয়, ওরা ঢাকায় এই কবুতরের বাচ্চাগুলা বা কবুতরগুলা নিয়ে যায়। তখন এই সাইকেলে করে মনে করেন যে চলে যেতাম প্রায় 14-15 কিলো, ওইখানে যে ধরেন কবুতরগুলা বিক্রি করতাম। এবং বাজার ব্যবস্থাপনার যে বিষয়টা মানে পার্থক্য ওই সময়ের কেমন ছিল আর এখন কেমন? ওই সময়ের ব্যাপারটা ধরেন আর এখন তো ধরেন অনলাইনে বেচা কিনা হয়, তারপরে আমার খামারে লোকজন আসে, তারপরে আমাদের বেশির বাজারটা আমাদের এখন যে কবুতর আমরা ইন্ডিয়ার হলো বেশি সেল করি। ওদের ওখানে লোক আছে বর্ডারে, ধরেন সাতক্ষীরা বেনাপোলে যে ওদের লোকজন আছে, ওরা আমাদেরকে নক করে যে এই কবুতর আছে কিনা, তখন আমরা বলি আছে, তো ছবি দিলে ওইখানে ধরেন ওই ছবি দেখে ওরা কেনা বেচা আমাদের। আচ্ছা, এই প্রসেসটা আমি একটু শুনবো, বেশ ইন্টারেস্টিং লাগলো যে মানে আপনি এটা দেশের বাইরেও দিচ্ছেন, তো ওই নিয়ে যাওয়ার যে একটা মানে যাতায়াতের যে ব্যাপারটা, যে কিভাবে এগুলো যাচ্ছে ওখানে? এটা আমাদের যখন আমরা ছবিগুলো ওদেরকে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই ছবিগুলো, তখন কবুতরগুলো ওখান থেকে সিলেক্ট করার পরে যারা কত পিস আছে এত পিস আছে, তখন দাম দর ঠিক করে তখন ওরা টাকা পাঠিয়ে দেয়। আমরা এখান থেকে ধরেন ফলের যে কার্টুনগুলো আছে কার্টুনগুলোর ভিতর করে কবুতরগুলো ধরেন ওরা বলে যে সাতক্ষীরা বর্ডার আসবে না, বেনাপোল আসবে না, দর্শন আসবে, যে বর্ডারের কথা বলে ওখানে ওদের লোক আছে, আমরা এখান থেকে গাড়িতে তুলে দিই ভাড়া সহ এবং ঠিকানা মোবাইল নাম্বার সহ দিয়ে দিই, ওরা ওখান থেকে রিসিভ করে নিয়ে যায়। তো কেমন দামে আসলে বিক্রি হয় কবুতরগুলো? কবুতর তো ধরেন অনেক দামই আছে, ধরেন আমার এখানে সর্বনিচে ধরেন 1000 টাকা, এখন সর্বোচ্চ ধরেন আমি যে আপনাকে হাঙ্গেরিয়ান হাউস গুলো দেখাইছি এগুলা ধরেন আমি এখনো দাম নির্ধারণ করে নেই। আপনি বলেন যে নতুন, আপনি নতুন ওই কালারটা ধরেন আপনার যদি ইম্পোর্টার এদেশে আনতো ওরা 5 লাখ চাইলেও আমরা 5 লাখ দিয়ে নিতে হতো। এখন আমি ওইভাবে কি করি নাই, তবে আমাকে ইম্পোর্টার একটা ধারণা দিছে যে মোটামুটি 2 এর উপরে এরকম হলে বিক্রি করো। হ্যাঁ, 2 লক্ষ টাকার উপরে হইলে বিক্রি করো, তার নিচে বিক্রি করো না, কারণ এটা বাংলাদেশ কেন ইউরোপেও এই কালারটা নাই বা এই কোয়ালিটির কবুতর কেউ এখনো করতে পারে না। আপনি তো আমাদেরকে অনেক তথ্য দিলেন, আশা করি এগুলো আমাদের দর্শকদের কাজে আসবে, যারা কবুতর খামার করতে চান তাদের উপকারে আসবে। এবার ভাই আপনি বলেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
আসলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, এদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি এদের ভালো মানের একটা সেট করব, তারপরে এক একটা জাতের কবুতর এক একটা রুমে থাকবে। আমার একটা, আপনার রাজ্যে এরকম আসছেন, এরকম লোকজন আসলে ধরেন আমার একটা অফিস থাকবে বা বসার মতো জায়গা থাকবে, মানে অনেক সম্মান, যেটা আমি কখনো স্বপ্ন দেখি নাই বা কল্পনাও করিনি। এই কবুতর আমাকে যে কোথায় নিছে তাতে আমার মানে বলে শেষ করা যাবে না। আমি এদেরকে লালন পালন করে গর্বিত। এবং মানে কি, যে অনেকেই বলে যে এই সব পশু পাখি পালো কি অবস্থা, আমি বললাম যে এগুলো তোমরা বুঝবা না। এবং আপনার কথা শুনে যখন আপনি কথা বলেন আসলে মনে হয় যে আপনি একদম স্বপ্ন বাজলো। এবং আমরাও চাই যে আপনার এই যে স্বপ্ন আপনি দেখছেন এটা যেন একদম শতভাগ পূরণ করে দিক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, সারাদিন সময় দিয়েছেন এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আপনার এই স্বপ্ন যখন বাস্তবায়িত হবে তখন আবার একবার আসবো। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ RTV-কে আমার এখানে আসার জন্য বা আমার এই ছোট্ট খামারটাকে ফুটিয়ে তোলার জন্য, এবং আমার এই খামারটা বা নতুন যারা উদ্যোক্তা তারা আমার প্রতি আরেকটু বিশ্বাস চাইতো। এখন যেটা আপনারা করলেন এটা আমি আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ, আর আমি নিজের থেকে গর্বিত। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গ্রামাঞ্চলে প্রায় প্রত্যেকটি বাড়িতেই কবুতরের দেখা মিলে, অর্থাৎ অনেকেই শখের বশে কবুতর পালন করে থাকেন, আবার অনেকেই নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য কবুতর লালন পালন করে থাকেন। তবে এর ছোঁয়া কিন্তু এখন শহর অঞ্চলেও দেখা যায়। অনেকেই আছেন শখ করে হয়তো বা একটা দুটো কবুতর থেকে শুরু করেন এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে কবুতরের খামার গড়ে তোলেন, যা বেশ লাভজনক। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTV এর পর্দায় তুলে ধরতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।